গল্প বলার দেশে আপনাদের সবাইকে স্বাগত। যে গল্পটি এখন পড়ব তার নাম একজন শ্রদ্ধেয় কাপুরুষের হাতে। লেখিকা আশাপূর্ণা দেবী। ঢাকা বন্ধ সাপের ঝাঁপিটাকে কেউ খুলে দেখছে না। তিনজনের একজনও না, না সুজয়, না রিনা, না বা টিসু। কারণ ওরা তিনজনেই জানে খুলে ফেললেই একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যাবে। ছড়িয়ে পড়া সাপটাকে আর গুটিয়ে ফেলে ঝাঁপিটার মধ্যে ভরে ফেলা যাবে না। তার মানে এতদিনের মান সম্মান, গৌরব প্রতিষ্ঠা, পড়শির সমীহ দৃষ্টি, ভৃত্যজনের ভয়াতুর চোখ সব খতম, সব সব। তখন রিনাকে এই গেট দিয়ে বেরিয়ে যেতে হবে মাথা হেঁট করে। আর কিছুতেই মাথাটা সোজা করে পরিচিত পথটার দিকে তাকাতে পারবে না, রেলগাড়িতে চড়ে না বসা পর্যন্ত। আর আর সব কিছু খতম হয়ে যাওয়া ভাঙা টুকরোগুলো লোকে তুলে তুলে দেখবে আর বলবে, এ মা, এ কি? ধ্বংস হয়ে যাওয়া পোড়া ছাইগুলো মুঠোয় বাগিয়ে ছুঁড়ে ছুঁড়ে ছড়িয়ে বলবে, ও ঝাঁপিটার মধ্যে তাহলে এই ছিল, আমরা ভাবতাম। অতএব ওরা ঝাঁপিটা খুলছে না, বরং ঢাকাটায় আরও টাইট দিচ্ছে, আর এমনভাবে এখানে সেখানে ফেলে রাখছে যেন ওটা কিছুই নয়। কাজেই সুজয় যথারীতি অফিসের পিয়নকে দিয়ে কলকাতায় যাবার দুখানা ফার্স্ট ক্লাসের টিকিট আনিয়ে দিয়েছে, যেমন ফি বার দেয়। এবং রিনা সমস্ত দিন ধরে উঠে পড়ে লেগে কাজ করার লোকগুলোকে ভূত খাটুনি খাটিয়ে এই একদিনের মধ্যে বাড়িটার মাথা থেকে পা অবধি সাফ করাচ্ছে, যেমন প্রত্যেকবার কলকাতায় যাওয়ার আগে করায়। ড্রয়িং রুমের শোভাবর্ধনকারী পেতলের বুদ্ধমূর্তি, রাক্ষুসে মুখোশ, পাঁচ মাথা ফুলদানি, নেপালি ওয়াল প্লেট থেকে শুরু করে দরজার কড়া, ছিটকিনি, নেমপ্লেট পর্যন্ত ব্রাশও ঘষে পালিশ করিয়ে ছাড়ে রিনা। জানালার কাজগুলো যথেষ্ট ঝকঝকে থাকা সত্ত্বেও সার্ফের জল দিয়ে মোছায়। এমনকি রান্নাঘরের বাড়তি বাসনগুলো ভীম দিয়ে মাজায় রিনা। 2-4 দিনের জন্য বাপের বাড়ি গেলেও বক্তব্য থাকে, আমি ট্রেনে চাপার সঙ্গে সঙ্গেই তো তোমরা তোমাদের ঝাড়ু ঝাড়ন সব তুলে ফেলবে জানি, তবু বেশি করে করা থাকলে খানিকটা সাপ থাকবে। এবারও তার ব্যতিক্রম হলো না। মায়ের অসুখ শুনে ছুটে চলে যাবার মুখেও নয়। টুমরি আড়ালে রবিকে বলল, বড় লোকের মন প্রাণ দেখছিস তো রবি, মায়ের অসুখ বলে ছুটে দেখতে যাচ্ছে, তবু তার মধ্যেও এত সব। রবি বলল, আমি অনেক দিন দেখছি, এখন তুই দেখ। বাপের বাড়িতে তো শুনি থাকার মধ্যে এক মা বুড়ি, তিনি তো যখন তখনই মরছেন, আর মেয়ে তদ্দণ্ডে ছুটছেন। কিন্তু এই যা দেখছিস, আলপিনের ডগাটুকুর এদিক ওদিক হবে না। আবার দেখিস ফিরে এসেই কি রাগারাগি করবে, এখানটা এমন কেন, ওখানটা অমন কেন। যাক, লোকজনেরা তো আড়ালে এমন সমালোচনা করেই থাকে, ওটা কিছু না। রিনা যা করবার করছে, যেমন উঠতে বসতে শাসাচ্ছে, সাহেবের যেন এতটুকু অসুবিধা না হয়, রান্নায় যেন বেদম তেল মশলা ঝাল দেওয়া না হয়, নিয়ম মাফিক সপ্তাহে 2 দিন যেন বিছানার চাদর ওয়ার বদলানো হয়, এবং বাড়ির নিরাপত্তা সম্পর্কে যেন সতর্ক থাকা হয়। জানে যাদের বলা হচ্ছে তারা মনে মনে বলছে, আচ্ছা তোমরা মায়ে ঝিয়ে ট্রেনের কামরায় উঠে বসোগে তো, আমরা যা করবার তা ঠিকই করব। অবশ্য সাহেব সম্পর্কে তাদের যথেষ্ট মমতা আছে। মেম সাহেবের আড়াল ভেদ করে সেটা প্রকাশ করতে পারে না, এই যা। তাদের সুখের দিন হচ্ছে মেম সাহেবের অনুপস্থিতির দিনগুলো। সেদিনগুলো অবশ্য খুব দুর্লভ নয়, মাঝে মাঝে লাভ হয়ে যায় 2-4 দিনের জন্য। কলকাতা থেকে ট্রাঙ্কল এলেই হলো। এরা হাসাহাসি করে, মেম সাহেবের মায়ের প্রাণটা কি কই মাছের প্রাণ রে, মরেও মরে না। কতবারই তো শুনি গেল গেল। দূর, মায়ের হার্টের রোগটাকে
জেওল মাছের মতো হাঁড়িতে জিয়ে রেখেছে মেম সাহেব, দরকার হলেই টেনে বার করে। দিদিমণি সম্পর্ক অবশ্য স্নেহের সঞ্চয় আছে এদের, শিশুবেলা থেকে তো দেখছে। কিন্তু হলে কি হবে, যা মেজাজি! উফ, কখনো 7 মানুষ খুনে মা, কখনো পিঁপড়ে মারায় গর্দান। ভবিষ্যতে মেম সাহেবের ওপরে যাবে দেখিস। সাহেবের জামাইয়ের কি হাল হবে এখন থেকেই অনুমান করছি। সাপের ঝাঁপিটা এদের সামনে টাইট করে বন্ধ রাখা হয় বটে, কিন্তু এরা জানে সাহেব মেম সাহেবের লোহার সিন্ধুকে কি আছে কি নেই। কদিন ধরে দিদিমণি কি করছে বলতো? যেখানে যত উনচুটে জঞ্জাল ফঞ্জাল ঠেলামারা পড়েছিল সেগুলো ওটকাচ্ছে, হাটকাচ্ছে, জিজ্ঞেস করলে মারতে উঠছে। কি যে খুঁজে বেড়াচ্ছে কে জানে। ও, তুইও দেখেছিস? দেখছি না, বাগান ধারে কিসের দরুন চায়ের না কিসের একটা ছোট প্যাকিংয়ের বাক্স পড়েছিল, সেইটাকে কুড়িয়ে তুলে আমায় দিয়ে ধুইয়ে নিল। যেই না শুধিয়েছি, এটা আবার কোন কাজে লাগবে তোমার? তো কি শাসানি! একদম চুপ, একদম চুপ, সব ব্যাপারে নাক গলাতে আসবি না। আচ্ছা রবি, এদের এত সুখ ঐশ্বর্য, যা চাইছে তাই পাচ্ছে, তবু এমন মেজাজ কেন বলতো? তা ঐশ্বর্য থেকেই তো মেজাজ রে। এ অন্যরকম, এই যেন প্রাণের মধ্যে খাঁ খাঁ করার মেজাজ, যেন জগৎ সংসারে কিছুই পায় নাই। তা বেচারি দিদিমণি কি সত্যি জগৎ সংসারে কিছুই পায় নাই বলে খাটের তলা হাতড়াতে বসেছে কিছু পাবার আশায়? রিনা তো তেমনি একটা অদ্ভুত অবস্থায় দেখতে পেল তার মেয়েকে। টিসুর পড়ার ঘরটাই তার শোবার ঘর, অথবা উল্টো করে বললে তার শোবার ঘরটাই পড়ার ঘর। রিনার সমস্ত সভ্য ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে টিসু দুটো ঘরের মাল মশলা এই একটা ঘরে জমা করে নিয়ে যত ইচ্ছে অগোছালোভাবে থেকে আসছে সেই কবে থেকে। ক্লাস 8-এর ছাত্রী তখন। পড়তে পড়তে ঘুম এলে ওর নাকি ভীষণ অসুবিধা হয় উঠে গিয়ে অন্য ঘরে শুতে, আর শুয়ে পড়ার পর হঠাৎ কোন বইটা পড়তে ইচ্ছে হলে উঠে গিয়ে নিয়ে আসতে। অতএব এটাই সহজ সমাধান। তোমার এই শোবার ঘরের মধ্যে টিচার এসে পড়াবেন, লজ্জা করবে না তোমার? টিসু অবশ্যই অবাক হয়েছে। কেন লজ্জা করবে কেন? আমার বিছানাটা কি ময়লা, ছেঁড়া, বিচ্ছিরি? লোকে এসে এরকম দেখলে কি ভাববে সেটা ভেবে দেখেছো? কি ভাববে? কি ভাববে? ভাববে সভ্য ব্যবস্থার রীতিনীতি কিছুই জানা নেই আমার। টিসু গালে হাত দিয়েছে কাজ করার লোক বিমলির মতো। এ মা, আমার দোষে তোমার কথা ভাববে কেন? তারা তোমার ড্রয়িং রুম দেখে মোহিত হয়, তোমার সারা বাড়িটা দেখে কত প্রশংসা করে। যদি কিছু বলে দিও ও একটা পাগল ছাগল। এই কথা বলবো আমি নিজের মেয়ের সম্বন্ধে? উপায় কি মা? যে মেয়ে শোবার ঘর পড়ার ঘর এক করলে কত কী সব দোষ হয় বোঝেই না, তাকে আর কি বলবে? তখন ক্লাস 8-এর ছাত্রী, তখন এই রকম আলগা আলগা কথা বলতো, আলগা আলগা হাসি মাখা মুখখানা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তবু জেদের শেকড়টা আলগা করানো যায়নি, রিনাও পেরে ওঠেনি। তোমার প্রশ্রয়ে এটি হয়েছে। শুনতে হয়েছিল অবশ্যই সুজয়কে সব বাবার মতোই, অথবা সব মায়েদের মতোই। ছেলে মেয়েকে কবজায় আনতে না পারলে ফেলিওর মা বাপের আর কি সান্ত্বনা থাকে পরস্পরকে দোষারোপ করা ছাড়া? তা সুজয় বোধ করি পত্নীগত প্রাণের একটু পরিচয় দিতে মেয়েকে ভ্রান্ত পথ থেকে সভ্য নিয়মের পথে আনবার চেষ্টা করেছিল। রেজাল্ট এই, রিনার কাছে হেসে হেসে হালকা হওয়া হবে না। খেয়াল বদলানো যাবে না। এদিকের ঘরে শুলে নাকি রাত্রিরে ওর আমার নাক ডাকায় আর তোমার ঝগড়ায় ঘুম আসে না। কি 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 বললে? তোমার নাক ডাকা আর আমার ঝগড়া? একসঙ্গে দুটো ঘটনা ঘটাও মেনে নিয়ে মেয়ের কাছে হেরে চলে এলে? কি আশ্চর্য! টিস্যুটার কাছে আমাদের হারজিত এ যে প্রায় মশা কামানের মতো হলো। এখন ছেড়ে দাও, আবার কোন দিন খেয়াল হবে চলে আসবে এদিকের ঘরে।
বলবে অত দূরে একা শুতে আমার ভয় করে। দূর অবশ্য বললেও বলতে পারে। কোম্পানির এই অফিসার্স কোয়ার্টার্সগুলোর মাঝখানের হলটা বিরাট, টানা লম্বা। এ প্রান্তে দুটো শোবার ঘর, ও প্রান্তে পড়ার ঘর, বসবার ঘর। কিন্তু বাপের ভবিষ্যৎবাণীটি সফল হয়নি। টিসু নামে সেই ছোট্ট মেয়েটার কোনো দিন এই দূরত্বে ভয় করেনি। রিনার মতো দুর্দান্ত দাপুটে মাকে ও যে কী করে এমন অনায়াসে অবহেলা করতে পারে টিসু, দেখে অবাক হয়ে যায় সুজয়। অবাক রিনা নিজেও হয় প্রতি মুহূর্তে, যখন তখনই অসহ্য বিস্ময়ে পাথর হয়ে যায়। আজকে এখনও হলো। মেয়ের ঘরে রিনা 7 জন্মে ঢুকতে আসে না। একটা কিম্ভূত দৃশ্যের মুখোমুখি হবার বিমুখতাতেই বোধহয় আজ এলো। দেখল দামি কাপড়ের স্কার্টটা ধুলোয় ঘষটে মাটিতে বুক দিয়ে মুন্ডুটা খাটের তলায় ঢুকিয়ে দিয়ে তলা থেকে কিছু একটা টেনে বার করছে মেয়ে। দেখে যদি রিনার প্রেশার চড়ে যায়, দোষ দেওয়া যায় না। প্রায় আর্তচিৎকারই করে ওঠে রিনা, ওটা কি হচ্ছে? মনে হলো টানটা স্থগিত রাখলো টিসু, তবে সেই অবস্থা থেকে মুক্ত হলো না। বলল, কিছু না। কিছু না? অথচ খাটের তলায় ঢুকে নিঃশ্বাসে ধুলোর বিষ ঢোকাচ্ছ। বেরিয়ে এসো বলছি। টিসু খুব সম্ভব আরধ্য কাজটা অসমাপ্ত রেখেই মাথাটা টেনে নিয়ে বেরিয়ে এলো। দাঁড়িয়ে উঠে ধুলো আর ঝুলমাখা শরীরটা নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, ধুলোতেই শুধু বিষ থাকে বুঝি, বাতাসে থাকে না? এ বাড়ির সব বাতাস একদম ফ্রেশ। রিনা নিষ্পলকে মেয়ের দিকে একটু তাকিয়ে দেখল, তারপর বলল, খাটের তলায় তোমার কি আছে? বললাম তো কিছু না। আশ্চর্য, ঠাকুমাকে চোখে দেখলে না, অথচ তার বাজে গাইয়া অভ্যেসগুলো বেশ শিখে ফেলা হয়েছে। এই খাটের তলায় জিনিস ঢুকিয়ে রাখার বদভ্যাস তোমায় ছাড়তে হবে। সে আবার বলতে, শহরে দিদিমার বাড়ি যাচ্ছি। টিসু, তুমি ভেবেছ কি সারাক্ষণ এইভাবে মাত্রা ছাড়া কথা বলবে তুমি? যতক্ষণ নিজের বাবার বাড়িতে আছি মা, বলেনি। তোমার বাবার বাড়িতে গিয়ে একদম মাত্রার নিচে। ওহ, অসহ্য। শোনো, বলি সকালের গাড়িতে যাচ্ছি আমরা। জানি, এক গাদা জিনিস নিয়ে যাওয়া হবে না, মনে রেখো। মনে রেখেছি। আর কিছু বলার আছে? আবার অসহ্য বলে চলে গেল রিনা। নিজের ঘরে কঠিন মুখে গিয়ে বসল। এই মেয়ে, এই তার জীবনের সম্বল। যত শিগগির পারি আমি ওর বিয়ে দেব। কঠিন এই সংকল্পবাণীটি মনে মনে ঘোষণা করল রিনা। এছাড়া এই ভয়ঙ্কর অসহ্য অবস্থা থেকে নিষ্কৃতি পাবার আর উপায় নেই আমার। কিন্তু কঠিন হয়ে বসে থাকবার সময় থাকে নাকি তাদের, যাদের নিজের সম্বন্ধে ভাবমূর্তিটি রক্ষা করার দায় থাকে? এক্ষুনি নরম হতে হবে না? সৌজন্যে গলে জল হয়ে যেতে হবে না? এই লৌহনগরীর ময়দানবের সাহেবদের, মেম সাহেবরা সবাই একত্র হয়ে নিজেদের জন্য একটি উদ্যান রচনা করে ফুল ফোটাবেন না? আর সেই উদ্যানে মধ্যকুসুম ভৌমিক সাহেবের মেম সাহেব রিনা ভৌমিক নয়, তাকে সেটা জানাতে আসা দরকার নয়? মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা মাধুরী ঘোষ দুঃখে ভেঙে পড়লেন। আর 5 দিন পরেই সমিতির বার্ষিক উৎসব মিসেস ভৌমিক, আর এই সময় আপনি, মানে আপনাকে চলে যেতে হচ্ছে, ভাবা যাচ্ছে না। রূপালী রায় জোরের গলায় বললেন, আমি বলছি রিনাদি, আপনি মাকে গিয়ে ভালোই দেখবেন, আর এই কদিনে একটু বেটার হয়ে যাবে। অন্তত 12 তারিখের কোলফিল্ডও আপনি চলে আসুন, আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করবেন। রিনা হেসে উঠল। রিনাদির অভাবে মারা পড়ে থাকবে? আবার বিষণ্ণও হলো। কি করব বলো, এমন একটা অবস্থা হলো। সমিতির প্রতিষ্ঠাত্রী মাসিমা মলিন গলায় বললেন, কি আর বলবো রিনা, বলার তো কিছু নেই। তবে তোমার মার ওপর বাপু আমার খুব রাগ হচ্ছে। এই সময়ে কি তাকে হার্টের ট্রাবল বাড়াতে হয়? রিনাকে এখন একটু বেশি মলিন বিষণ্ণ হাসি হাসতে হলো। খুব নরম গলায় বলতে হলো, মুশকিল এই দেখবার তো আর কেউ নেই। নার্স, আয়া এরা অবশ্য সর্বদাই আছে,
তবু বাড়ির লোক সামনে না থাকলে, তা সত্যি পৃথিবী এখন ফাঁকিবাজ হয়েছে। চোখের সামনে কেউ না থাকলে, তোমার 2 দাদা বৌদি তো বিদেশে। হ্যাঁ, দাদা নিউ ইয়র্কে, ছোটদা ক্যালিফোর্নিয়ায়। এই তো যা বলি, আমার নেই বলে মন খারাপ করি, কিন্তু ছেলে থাকলেই বা কি? ঘরে ঘরেই তো আজকাল এই ছেলে বউরা বিদেশে, বুড়ো বুড়ি একা অসহায় পড়ে। বরং বুড়ো মা বাপকে মেয়েরাই দেখে, যদি না তারাও হি 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 ছন্দাবাগ বলে ওঠে আমেরিকা প্রবাসী না হয়। মেয়ের ভালো বিয়ে হওয়া মানেই তো মেয়েকে আকাশে উড়িয়ে দেওয়া। কি বলেন মাসিমা, তাই না? তা হলেও মেয়ের মধ্যে মায়ের জন্য বেশি টান ভালোবাসা থাকে। রিনা চোখের সামনে একটা টান টান চেহারা ভেসে উঠল, কপালে ধুলোর ছাপ, জামায় ঝুল। তা সত্যি, এই যে রিনাদি মায়ের একটা মাথা ধরার খবর পেল, ছুটছেন মায়ের কাছে। তবু রিনাদি, আপনি আমাদের জন্য অন্তত একটা বেলার জন্য ওই কোলফিল্ডটা হলেও। আরে সে তো আমি বাইক আরও চলে আসতে পারি শান্তা। আমাদের পুরনো ড্রাইভার মধুসূদন কতবার এসেছে, কিন্তু কথা দেওয়া শক্ত রে। ঠিক কেমন থাকবেন? বাচ্চাদের ড্যান্স ড্রামাটাই ডুববে। ওর গানের জন্য আপনি ছাড়া আর কাউকেই ভাবিনি রিনাদি। রিনা বিনয়ে গলে গলে বলে, কি যে বলো শান্তা, তুমি আমার থেকে অনেক ভালো ম্যানেজ করবে। জয়েন্ট সেক্রেটারি বেলারায় বেদনার গলায় বললেন, এদিকে মিস্টার ভৌমিকের ট্রান্সফারের অর্ডার তো শুনছি এসে গেল। শেষের দিকের এই কদিন যাও বা একসঙ্গে থাকা হতো। ট্রান্সফারের অর্ডার? রিনাকে কী কেউ চাবুক মারল? রিনার সমস্ত স্নায়ুগুলো এমন চড়াত করে উঠল যে। সুজয়ের ট্রান্সফারের অর্ডার এসে গেছে? কবে, কখন এ ঘোষণা হয়েছে? অথচ হয়েছে সবাই জানে, শুধু রিনা বাদে। রিনা অন্যের মুখে শেষের কদিনের বার্তা শুনতে পেল। কোথায় সে বদলির জায়গাটা? সুজয় ভৌমিক নাকি এখানের কর্তার ডান হাত? তা ডান হাতখানায় কেটে বাদ দিতে উদ্যত তিনি। রিনার ইচ্ছে হলো চেঁচিয়ে ওঠে, কে বলল আপনাদের? কবে শুনেছেন? কিন্তু রিনা তো পাগল নয় যে বোকার মতো এই ক্রুদ্ধ প্রশ্নটা করে উঠবে। তাই অত বড় ঝাঁকুনিটাকেও পরিপাক করে নিয়ে বলে, সেই তো শুনে পর্যন্ত এত খারাপ লেগেছে যে মনে আনতেও ইচ্ছে করেনি। আমরা এখানে সবাই প্রায় একটা পরিবারের মতোই আছি। মাসিমার কাতর গলা সেই কথারই পুনরাবৃত্তি করল। যা বলেছ রিনা, আমারও ঠিক তাই মনে হচ্ছিল, একটা পরিবারের মতোই। বিশেষ করে সমিতিতে তোমার অভাব ভাবতেই পারছি না। আর সুজয়ের মতো ছেলে, তোমাদের মেসোমশাই বলছিলেন ভৌমিকের মতো এফিসিয়েন্ট ছেলে হাজারে একটা মেলে। আর শুধু এফিসিয়েন্ট বলে নয়, এমন সৎ, ভদ্র, মার্জিত, পরোপকারী। ওহ, বটে নাকি এত সব গুণ? রূপালী রায় বলে ওঠে, বেশি কাজের লোক হলেই বেশি মুশকিল। যেখানে জটিলতা দেখা দেবে কোম্পানি সেখানেই পাঠিয়ে দেবে। তবে মিস্টার ভৌমিকও তেমনি। আমার কর্তা তো বলছিলেন একটু চেষ্টা করলেই এটা এড়াতে পারতেন উনি। ওর চাকরির শর্তে তো পুনা বোম্বাই পাঠানোর কথা নয়, তবু অ্যাভয়েডের চেষ্টা করা হয়নি। তার মানে তিনিও মাথা উঁচু করে এই গেটটা থেকে বেরিয়ে যেতে চান। হয়তো যেচে সেধেই এই যাওয়াটা বেছে নেওয়া হয়েছে। তবু একটা ভালো রিনাদি, আপনার মেয়ের স্কুলের পাঠটা মিটে গেছে। এখন গিয়েই কলেজে ভর্তি হতে পারবে। তা পারবে তাই না রিনাদি? পুনায় তো ভালো কলেজ রয়েছে, তবে সিট পাওয়াই আজকাল। রিনা বলল, আচ্ছা একটা চায়ের কথা বলে আসি। আহা, আবার ওসব ঝঞ্ঝাট কেন রিনা, তোমার এই মানসিক অবস্থার সময়? তাতে কি মাসিমা, মার অসুখ বলে কি আমরা খাচ্ছি না, ঘুমোচ্ছি না? সৌজন্য, ভদ্রতা, এর ওপরে তো জীবনের প্রতিষ্ঠা। বন্ধ ঝাঁপি কখনো খুলতে নেই, খুলে ফেলে বোকারা। যখন মনে হচ্ছে বিদায় হলে বাঁচি, তখন বলতে হবে, আর একটু বসুন, একটা অন্তত মিষ্টি খান। ওরা চলে গেলেন কেক, বিস্কিট, ডালমুট সহযোগে চা খেয়ে, এবং আরও অনেকক্ষণ জ্বালিয়ে। এখন রিনা একা। এখন কি করবে রিনা?
একটু পরেই তো সেই ভদ্র মার্জিত সৎ লোকটা এসে পড়বে। রিনা কি আসা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়বে? নখ দিয়ে চিরে চিরে ফালা ফালা করার মতো তীক্ষ্ণ প্রশ্নের নখ দিয়ে চিরতে থাকবে? বদলি হয়ে যাচ্ছ? এখান থেকে বদলি হয়ে যাচ্ছ? সে খবরটা আমায় একবার জানাবারও দরকার মনে করনি? কেন কেন? কথা বন্ধ আছে তোমার আমার সঙ্গে, তাই অন্যের মুখে আমার তোমার খবরটা শুনতে হয়? তদবির তদারকি করলেই নাকি তোমার ওই অন্যত্র যাওয়ার অর্ডার ক্যান্সেল করা যেত। তা তুমি করনি। আমার এই এতদিন ধরে তিল তিল করে গড়া সাজানো সংসারটাকে ভেঙে তছনছ করে চলে যাবার জন্য তর সইছে না। ঘরের এই দৃশ্যগুলো টেনে ছিঁড়ে নামাতে কিচ্ছু এসে যাবে না তোমার। তা এখান থেকে চলে গেলে তোমার সাধের বৌদির কি হবে? আর কোন বোকাকে তিনি মোচার ঘণ্ট গোকুল পিঠে খাইয়ে তাক লাগিয়ে দিয়ে বংশবৎ করে রাখতে পারবেন? নাকি তিনিও যাচ্ছেন, তাই আগে ভাগেই তুমি? অনেকক্ষণ পর গাড়ির শব্দ হলো, আর সেই মুহূর্তে রিনারই নিজেকে খুব বোকা মনে হলো। এই কথাগুলো বলবে ভাবছিল বলে। ছি ছি, কি খেলোমি! অতএব রিনা ঘর থেকে বেরিয়ে এসে গৃহিণীর গলায় ডাকলো, রবি সাহেবকে এখন চায়ের সঙ্গে বেশি কিছু দিও না, ডিনারের সময় হয়ে এসেছে। টিস্যু তার সেই যাচ্ছেতাই রকমের অগোছালো ঘরটার মধ্যে মাটিতে ছড়িয়ে বসে একটা বন্ধ করে ফেলা ছোট্ট প্যাকিং বাক্সর ধারে ধারে কাটা পেরেক ঠুকছিল। বাবাকে দেখে জিনিসটা সরিয়ে রেখে হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। কিছু বলল না। বলল সুজয়ী, বলল দারুণ দেরি হয়ে গেল রে। সুজয়ের হাতে মস্ত একটা প্যাকেট। এইগুলো তোর স্যুটকেসে নিয়ে নে। টিস্যু হাত বাড়ালো না, শুধু বলল, কি এসব? কিছু না, এমনি তোর দরকারের মতো কিছু জিনিস টিনিস। মানে এমন কিছু জিনিস যা বড় লোকের বাড়িতে জুটবে না। আহা, জুটবে না কে বলেছে? অসুখ বিসুখের বাড়ি কখন কি থাকে না থাকে। এই সময়ও তো টিস্যু চেঁচিয়ে বলে উঠতে পারত। অসুখ বিসুখটা যে ছল তা তুমিও জানো, আমিও জানি। তবু তুমি এখনও সেই টাইট বন্ধ সাপের ঝাঁপিটার ঢাকনা সামলাচ্ছ। তবে তবে আমিই বা কেন খুলতে যাব? জানি তো খুলে ফেললে যারা ছড়িয়ে পড়বে আর তাদের কুড়িয়ে তুলে ভরে ফেলা যাবে না। তাই হাতটা বাড়িয়ে বলল, ঠিক আছে, স্যুটকেসের কিছু জিনিস বার করে দিয়ে ভরে নেব। আরে বার করে দিয়ে কেন? দরকারি জিনিস গুছিয়ে রেখেছিস। আর একটা ছোট ব্যাগ ট্যাগ কিছু নে, কত তো আছে। টিস্যু এখনও বলে উঠল না, দরকারি জিনিসের কি শেষ আছে বাবা? এবারের সর্বত্রই তো আমার দরকারি জিনিস ছড়ানো আছে। আমার হঠাৎ একটা পুরনো ক্যালেন্ডারের ছবি দরকার হতে পারে। তোমার ওই বিশাল বইয়ের স্টকের যে কোনো একটা কিংবা অনেকগুলো হঠাৎ দরকার হতে পারে। একটা ভাঙা রেকর্ডও দরকার হয়েছিল আমার একদিন, একটা মজার জিনিস বানাতে। টিস্যু শুধু বলল, মালিকের হুকুম, বেশি জিনিস নেওয়া চলবে না। সুজয় অবাক হলো না। এই রকমই কথা টিস্যুর। শুধু বলল, ওরকম তো বলেই, ছোট কিছু একটায় এত কি ভারী হবে? টিস্যু কথা রীতি টানল, হাত বাড়ালো, ঠিক আছে। সব থেকে বেঠিক সময়ের ভাষাটাই এই ঠিক আছে। তার মানে ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। সুজয় একবার ঠেলে রাখা প্যাকিং বাক্সটা দেখল। ওটাতে কী নিচ্ছে টিস্যু? খুব প্রিয় শৌখিন কোনো কাচের জিনিস টিনিস? কী হতে পারে? কিন্তু জিজ্ঞেস করা যাবে না। যা মেয়ে, হয়তো তক্ষুনি বলে উঠবে, এমা নিয়ে যাব কী জন্য? আমি কি বাচ্চা? এমনি তুলে রেখে যাচ্ছি। রাতের খাবার টেবিলে যথারীতি 3টে ডিশ পড়ল। রিনা যথারীতি রবিকে নির্দেশ দিল। সুজয় যথারীতি পৌঁছেই ট্রাঙ্কল করার কথা বলে রাখল। বলল, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখিস টিস্যু। টিস্যু বলল, এমনি ঘুম ভাঙবে। শোবার সময় হঠাৎ আবার একবার ভাবল সুজয়, আচ্ছা ওই প্যাকিং কেসটায় কী আছে টিস্যুর? কী আছে? টিস্যু ভোরবেলায় নিজেই এসে বলল, অথবা বলল না, শুধু একটা ধাঁধার উত্তর বার করতে দিল বাপকে। সেটাকে দুহাতে সাপটে বুকে করে বয়ে নিয়ে এসে
বাবার খাটের ধারে বসে পড়ে বলল, এটা তোমার কাছে থাকলো। সুজয় ঠিক এই সময়ই জানলার বাইরে তাকিয়ে বাগানে ফুটে থাকা একটা নাম না জানা বড় হলুদ রঙা ফুলকে দেখতে ইচ্ছে করলো। তাই সেই দিকে তাকিয়েই বলল, কি আছে রে এতে? টিসু জিনিসটার ওপর একটা হাত রেখে বসেছিল। হাতটা একবার বুলিয়ে নিয়ে বলল, আমার ছোটোবেলাটা। এখন সুজয় চমকে ঘাড় ফেরালো, বলল, কি? বাইরে গাড়ির হর্ন শোনা গেল। টিসু খাট থেকে নেমে দাঁড়ালো, বলল, হ্যাঁ, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কুড়িয়ে টুড়িয়ে বাক্সয় ভরে তোমার কাছে রেখে যাচ্ছি। জানি তোমার কাছে ঠিক থাকবে, হারিয়ে যাবে না। বাক্সটার ওপর কি একটা লেখা ছিল। টিসুর হাতটা সরে যেতে সেটা চোখে পড়ল। সুজয়ের চোখটা আটকে গেল, কিন্তু চমকে উঠল কি সুজয় নামের লোকটা? না, বোধহয় চমকালো না। তার মেয়েকে তো সে জানে। তার পক্ষে খুবই স্বাভাবিক এই কথাটা লিখে ফেলা একজন শ্রদ্ধেয় কাপুরুষের হাতে। গাড়ি এসে বসে আছে। রিনা ঠিক সময়ে মাথা উঁচু করে ভৌমিক সাহেবের গেট দিয়ে বেরিয়ে যাবে মেয়েকে নিয়ে। ভৌমিক সাহেব তুলে দিতে এসে বারবার অনুরোধ করবেন ট্রাঙ্ক কলের জন্য, আর সময়ের অভাবে স্টেশনে যেতে না পারবার জন্য দুঃখ করবেন। অতএব এইখান থেকেই টাটা, তিনজনেই তিনজনকে। সেই বন্ধ ঝাঁপিটা বন্ধই পড়ে থাকবে। তবু তিনজনেই জেনে গেছে কলকাতায় পৌঁছেই রিনার প্রথম কাজ হবে তার সেই উকিল কাকার কাছে দৌড়নো, নালিশ ঠোকবার পরামর্শ নিতে।